আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মার্কিন শুল্ক ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। আমদানি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার প্রত্যাশা। সংবাদ সম্মেলনে জানালেন বাণিজ্য উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জোর দাবি বিএনপির। অতি দ্রুত রোডম্যাপ দেওয়ার আহ্বান। হেফাজতে ইসলামের সাথে গুলশান কার্যালয়ে দলটির বৈঠক। ইউনূস মোদি বৈঠক নতুন বাংলাদেশের সাথে ভারতের মানিয়ে নেওয়ার প্রস্তুতি, বলছেন বিশেষজ্ঞরা। শেখ হাসিনা সহ অমীমাংসিত ইস্যুর সমাধান চাইবে ঢাকা। দিল্লির আকাঙ্ক্ষা গ্রহণযোগ্য নির্বাচন। এবং ঈদ কেনাকাটা আর রেকর্ড প্রবাসী আয়ে অর্থনীতির পালে হাওয়া। রাজনৈতিক স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আরও বাড়ত, বলছেন বিশেষজ্ঞরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্ক নীতি পোশাক খাতে কোনো প্রভাব ফেলবে না। প্রধান উপদেষ্টা নিজেই মার্কিন প্রশাসনের সাথে কথা বলে সমস্যার সমাধান করবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এছাড়া আমদানি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। তরিক ইসলামের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক আরোপ ও তার সমাধানে করণীয় নিয়ে আলোচনা করতেই অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ, উপদেষ্টা ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে প্রধান উপদেষ্টার এ বিশেষ সভা। আমাদের এখানে ভয় পাওয়ার কিছু না, আতঙ্কিত হওয়ার কিছু নাই। উই আর ইন ভেরি গুড হ্যান্ডস। আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি। আগামী 1-2 দিন আমাদের এই আলোচনা চলবে। সভা শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা নিজেই মার্কিন প্রশাসনের সাথে কথা বলে সমস্যার সমাধান করবেন। ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব। কিছু এক্সপেকটেশন আছে, নট নেসেসারিলি ট্যারিফ, শুল্ক না, শুল্কর বাইরে কিছু বাণিজ্য বাধা আছে, যে বাধাগুলো আমরা আজকে আলোচনা করেছি, যে আলোচনার মাধ্যমে আমরা সেগুলো অপসারণের মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। নতুন শুল্ক আরোপের ফলে পোশাক শিল্প খাতে কোনো প্রভাব পড়বে না বলেও জানান উপদেষ্টা। এতে কোনো ক্ষতিগ্রস্ত আমরা হব না, কারণ আপনি যদি দেখেন যে আমাদের সাথে যারা প্রতিযোগী দেশ হিসেবে ভিয়েতনাম, চায়না, কম্বোডিয়া, যারা মূলত আমরা যেসব পণ্য উৎপাদন করি এবং আমাদের থেকে ট্যারিফ কম আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের, থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাইড, এবং আমাদের যে শিল্পের যে অবয়ব বা স্পেকট্রাম, এটা ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচিওর। সো আমরা মনে করি যে এটা বরং আরও সম্ভাবনার দোয়ার খুলে দিতে পারে। মার্কিন প্রশাসনের এমন ঘোষণাতে বাণিজ্যিক সম্ভাবনা আরও বাড়বে বলেও জানান উপদেষ্টা বশির উদ্দিন। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রধান উপদেষ্টাকে দ্রুত রোডম্যাপ ঘোষণার জোরালো দাবি জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি বলেন, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হলে জনগণ তা মেনে নেবে না। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ডিসেম্বর নাকি জুনে জাতীয় নির্বাচন, তা নিয়ে আলোচনা অনেক দিনের। দাবি আছে সংস্কার ও আওয়ামী লীগের বিচার নিয়েও, কিন্তু নির্বাচনের সুস্পষ্ট দিনক্ষণ না থাকায় রাজনৈতিক দলগুলো নানা কথাবার্তাও বলছে প্রতিনিয়ত। হেফাজতে ইসলামের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠকে গুরুত্ব পেল এই বিষয়টি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, একটি মহল জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, জানিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি। প্রায় সময় দেখা যাচ্ছে কিছুদিন পর পর ডিসেম্বর থেকে জুনে, জুনের থেকে ডিসেম্বরে এরকম একটা শিফটিং দেখা যাচ্ছে, এবং বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করারও বিভিন্ন রকমের পায়তারা আমরা লক্ষ্য করছি। আমাদের জোরালো দাবি, মাননীয় প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিবেন, যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যায়। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। বিএনপিও চায় গণহত্যার দায়ে দলটিকে বিচারের আওতায় আনা হোক। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হলে জনগণ তা মেনে নেবে বলেও মনে করেন সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগকে গণহত্যার দায়ে, মানবতা বিরোধী অপরাধের দায়ে
বিচারের আওতায় আনা হোক। সেই জন্য প্রয়োজনে সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী আইন করা যায়, আইন সংশোধন করা যায়। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়, সেটাই দেশের জনগণ মেনে নেবে। জুলাই বিপ্লবে গণহত্যা মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবিও জানিয়েছেন তিনি। মামলাগুলোর কোনো দৃশ্যমান অগ্রগতি এখনো পর্যন্ত আমাদের সামনে নেই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক বাংলাদেশের নতুন বাস্তবতার সাথে ভারতের খাপ খাইয়ে নেওয়ার প্রস্তুতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এর মাধ্যমে আওয়ামী লীগকে আঁকড়ে না ধরে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ভারত। তবে সেভেন সিস্টার ও সংখ্যালঘুদের নিরাপত্তা সহ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আকাঙ্ক্ষাও বৈঠকে স্পষ্ট করেছে দিল্লি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের পক্ষ থেকে কয়েকবার চেষ্টা করেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক আয়োজন করা সম্ভব হয়নি। ৭ মাসে ৩বারের চেষ্টায় থাইল্যান্ডের ব্যাংককে শেষ হওয়া বিমস্টেকের ষষ্ঠ আসরে প্রথমবারের মতো কথা হয় এই দুই নেতার। বিশেষজ্ঞরা বলছেন আওয়ামী লীগ সরকার পতনের পর এই বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে সুপরিচিত ব্যক্তিত্ব, উনি বারবার দেখা করতে চেয়েছেন, ভারত দেখা করতে চাইছে না, এটা বিশ্বের নজরে রেখেছে। 150 দূতাবাস আছে দিল্লিতে, তারা ওয়াচ করছে। সুতরাং ভারত বিশ্বে বদনামের যেন রক্ষা করার জন্য এই সময় করছে। হ্যাঁ, আমরা দেখা করেছি, আমরা আলাপ করেছি। আমরা এখন আশা করব যে ভারত কিছুটা হলেও নমনীয় হবে। বাংলাদেশ পরিবর্তিত হচ্ছে। ভারত এই উপলব্ধিটা যদি করে, তারা পজিটিভলি এনগেজ থাকতে চায়, কনস্ট্রাকটিভলি আমাদের সাথে কাজ করতে চায়, আমরাও তাই চাই। আর তাদের সমস্যা আমাদেরও সমস্যা, কারণ আমরা ভৌগোলিকভাবে এমন জায়গায় অবস্থিত, একজন আরেকজনকে ছেড়ে থাকা মুশকিল। প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে আমরা ভারতের সাথে সম্পর্ক চাই সম্মানজনক এবং সমতার ভিত্তিতে। কাজেই ভারত যদি এই মৌলিক বিষয়গুলো, নীতিগত অবস্থানগুলোকে মেনে নেয়, আমি মনে করব সম্পর্ক স্বাভাবিক হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে গঙ্গা চুক্তি নবায়ন, অমীমাংসিত তিস্তা ইস্যু এবং শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়। জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশন একটা রিপোর্ট দিয়েছে হাসিনার উপরে। ইন্ডিয়া ইজ নট ইন এ ভেরি কমফোর্টেবল পজিশন, তাই না? তবে হাসিনার প্রত্যাবর্তন ভারত করবে বলে আমার মনে হয় না। বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে এখন, ইলেকশন কখন হবে, ইলেকশনে কারা আসবে, সেই হিসেবে বাদ ক্যালকুলেশন করে ভারতকে স্লোলি হয়তো আগাবে। সহসা তাদের যে পরিবর্তন হবে বলে মনে হয় না। যদি তাই হতো তাহলে কিন্তু সংখ্যালঘু ব্যাপারটা তারা সামনে নিয়ে আসতো না। দুইটা বিষয় ওখানে এসছে, যে তিনি ওখানে বসে যেসব বক্তব্য দিচ্ছেন, যেগুলো বাংলাদেশের অভ্যন্তরে জটিলতা তৈরি করছে, এটা বন্ধ করার জন্য তিনি অনুরোধ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। আর বাংলাদেশের দিক থেকে বলা হয়েছে যে তাকে আমরা চাই। তবে যেহেতু প্রধানমন্ত্রীর বিষয়, তো এখানে তো আইনি বিষয় থাকবে, রাজনৈতিক বিষয় থাকবে, সেই বিষয়গুলো আমার ধারণা এখানে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আসবে। এবং তাদের দিক থেকে সিদ্ধান্ত, তারা বিভিন্ন বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। এই অবস্থায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার আলোচিত বিষয়গুলো নিয়ে ভবিষ্যৎ আলোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রস্তুতি জরুরি বলেও মনে করছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। কেনাকাটা আর রেকর্ড প্রবাসী আয়ে ঈদ উৎসবে গতি ফিরেছে দেশের অর্থনীতিতে। শুধু কেনাকাটা হয়েছে 60 থেকে 70%। দোকান মালিক সমিতির প্রাথমিক হিসেবে আগের তুলনায় কিছুটা কমলেও এবছর ঈদুল ফিতরে ব্যবসা বেড়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। আর ঈদের ছুটির আগে গত মাসে 26 দিনে রেমিটেন্স এসেছে প্রায় $3 বিলিয়ন। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে এর পরিমাণ আরও বাড়ত। শারফুল আলমের রিপোর্ট। ঈদ উৎসব মানেই ব্যবসা বাণিজ্য তথা অর্থনীতির গতি। গরিব ধনী সবাই নিজেদের সাধ্যমতো ঈদের কেনাকাটা করে থাকেন। আবার বছরের যে কোনো সময়ের চেয়ে রমজান মাসে ইফতার উপকরণ থেকে শুরু করে পোশাক সব ক্ষেত্রেই বাড়ে কেনাকাটার পরিমাণ। বাংলাদেশ দোকান মালিক সমিতির প্রাথমিক হিসাবে এবারের ঈদে তুলনামূলকভাবে অন্য বছরের চেয়ে কেনাকাটার পরিমাণ কমেছে। তবে এরপরও
1,20 কোটি থেকে 1.5 লাখ কোটি টাকার কেনাকাটা হয়েছে এবারের ঈদে। লক্ষ্যমাত্রা 60 to 70% অর্জন করতে পেরেছি। এবার দ্রব্যমূল্য যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল, ভোক্তা সাধারণের ক্রয় ক্ষমতাও কিছুটা বেড়েছে। যদি এইভাবে ব্যবসা বাণিজ্য চলতে থাকে, আশা করি ইনশাল্লাহ আমাদের অর্থনীতি পুনরায় ঘুরে দাঁড়াবে। ঈদ উৎসবে পিছিয়ে ছিলেন না প্রবাসীরাও। পরিবার পরিজনের জন্য ঈদ উৎসবকে রাঙাতে তারাও আগের যে কোনো সময়ের চেয়ে বেশি পরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ঈদের ছুটির আগে মার্চ মাসের প্রথম 26 দিনে দেশে এসেছে প্রায় $3 বিলিয়ন প্রবাসী আয়। রেমিটেন্স প্রেরণের জায়গার ক্ষেত্রে আগে যে ধরনের ডকুমেন্টেশনের যে বিষয়টি, সেটি মাঝখানে অনেক ফ্লেক্সিবল করা হয়েছিল এবং সেটির সুবিধা নিয়ে অনেক ধরনভাবেই হয়তো দেশে অর্থ আসছে। যৌক্তিকভাবেই একজন রেমিটার পাঠাচ্ছেন কিনা, তার আয়ের উৎস কিনা কোনো অপ্রদর্শিত আয়ের অর্থটি যেন দেশে এসে বৈধ না হয়ে যায়, সেই বিষয়গুলো কিন্তু দীর্ঘমেয়াদে দেখবার প্রয়োজন পড়বে। রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ঈদে কেনাকাটা পরিমাণ আরও কয়েক গুণ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। একই টেস্ট এক এক হাসপাতালে ফি এক এক রকম, ইচ্ছে মতো ফি নির্ধারণ করছে নামকরা হাসপাতালগুলো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান এটিএন বাংলাকে জানান, মেডিকেল টেস্টের অযৌক্তিক ফি আদায় বন্ধে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। কোনো ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার প্রমাণ পেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। রোগ নিরাময়ে রোগ নির্ণয় জরুরি, কিন্তু ডাক্তার দেখাতে গেলেই বিভিন্ন পরীক্ষার লিস্ট ধরিয়ে দেন চিকিৎসকরা। টেস্ট করাতে গিয়ে নাভিশ্বাস ওঠে রোগীদের। সরকারি হাসপাতালের সাথে আকাশ পাতাল পার্থক্য। বেসরকারি হাসপাতালের টেস্ট ফির ইচ্ছেমতো নির্ধারণ করে রোগীদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে, যেন দেখার কেউ নেই। এবার সেখানে লাগাম টানতে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখানে ইন্টারভেনশন করা উচিত সরকারের। আমরা মনে করি যে সরকারের নৈতিক অধিকার আছে। মানুষের যদি একটি পরীক্ষা নিরীক্ষার ব্যয় তার জন্য আনবিয়ারেবল হয়, তাহলে তো তার ডায়াগনোসিসটা পৌঁছাতে পারবেন না। সেটা তো আসলে মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত একটা ব্যাপার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ এই সহকারী জানান, চিকিৎসায় ডাক্তারদের অবহেলার বিষয়টি গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে যে কোনো চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বিএমডিসিকে। 53 বছরে মাত্র 50টা সাজা হওয়া, অথবা যেটা নাকি পাশের দেশ বা যে কোনো দেশে, আমরা বলছি না যে সাজা হতেই হবে, কিন্তু বিচারহীনতার কারণে মানুষ আস্থা হারিয়ে ফেলছে এই প্রতিষ্ঠানটার প্রতি, এবং প্রতিষ্ঠানটা আস্থা হারানোর কারণে আসলে আমাদের যেই কর্মস্থলে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তার পেশাগত অদক্ষতা হয়েছে কিনা, গাফিলতি হয়েছে কিনা, অবহেলা হয়েছে কিনা, মানে এগুলো তো আলাদা আলাদা শব্দ, এবং সেই জন্যে এটা নির্ধারণের জন্য বিএমডিসির এক্সপার্ট টিম, তবে তাদেরকে আসলে অনেক বেশি রেসপন্ড কুইকলি করতে পারতে হবে। তিনি জানান, ভুয়া কিংবা হাতুড়ে ডাক্তারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দুটো ব্যাপারে সাইড বাই সাইড চলা দরকার। একটা হচ্ছে ভুয়া চিকিৎসা বা মানহীন যারা চিকিৎসাবিদ্যা প্র্যাকটিস করছেন তাদেরকে আসলে একটা সাজার আওতায় আনা বা নিয়ন্ত্রণ করা, অথবা তাদের সিলিং টেনে দেওয়া। আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি আমাদের ট্রিটমেন্ট স্ট্যান্ডার্ড গাইডলাইন না থাকে, তাহলে আপনি ডেভিয়েশন হতে পারবেন না। সো আপনার একটা স্কেল তো লাগবে। সো প্রতিটা ক্ষেত্রে না হলেও মেজরিটি জায়গায় আমাদের একটা গোল্ড স্ট্যান্ডার্ড ক্রিয়েট করতে হবে, যেন গোল্ড স্ট্যান্ডার্ড থেকে কত পার্সেন্ট উনি ডেভিয়েট করলেন এটাকে তখন ধরা যাবে। আসলে ডাক্তারদের রাজনীতি থেকে দূরে থাকায় ভালো বলে মনে করছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। আশা করি আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নেব। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ভারতের মুসলিম স্বার্থ বিরোধী ওয়াকফ সংশোধনী বিল পাশ ও বিজেপি সরকারের মুসলিম বিরোধী পদক্ষেপের নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। প্রতিবাদে রাজধানীর শাহবাগে মানববন্ধনে শিবির নেতারা বলেন, ওয়াকফ সংশোধনী বিল মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, অধিকার ও মালিকানা হরণ করার একটি ঘৃণ্য চক্রান্ত। তাদের আশঙ্কা, এই আইনের ফলে মুসলমানদের দান করা মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের মতো ধর্মীয় সম্পদগুলোতে সরকারি হস্তক্ষেপ ও দখলের পথ হলো। শিবিরের কেন্দ্রীয় নেতারা ভারতের 25 কোটির বেশি মুসলমানদের স্বার্থবিরোধী তৎপরতা থেকে বিরত থাকতে বিজেপি সরকারের প্রতি আহ্বান জানান। মাতোয়াইল ল্যান্ডফিল এখন থেকে বর্জ্য আগুন না জ্বালানো এবং পুড়িয়ে সীসা না গলানোর নির্দেশ দিয়েছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মাতোয়াইল ল্যান্ডফিল পরিদর্শন করে এই নির্দেশনা দেন তিনি। ল্যান্ডফিল্ডের পাশে দুটি স্টিল রোলিং মিল বন্ধেরও নির্দেশ দেন উপদেষ্টা। রিজওয়ানা হাসান বলেন, অল্প সময়ের মধ্যে
চাইলে এখানকার পরিবেশ দূষণ রোধ করা যেমন সম্ভব নয়, একই সাথে ল্যান্ডফিলও অন্য কোথাও সরিয়ে নেওয়া সম্ভব না। কিভাবে বৈজ্ঞানিক উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা করে দূষণ কমানো যায় সে বিষয়ে সরকার সচেষ্ট বলেও জানান পরিবেশ উপদেষ্টা। গোটা দেশব্যাপী এই বেহাল অবস্থা। আপনি যদি এই বর্জ্যগুলো অন্যত্র কোথাও নিয়েও ব্যবস্থাপনার কথা বলেন, সেই জায়গাও তো আসলে আমাদের নাই। আমরা যে নির্দেশনাগুলো দেব সেটা হচ্ছে, যেটা বলা হলো যে আগুন দেওয়া যাবে না। বর্জ্য ব্যবস্থাপনাগুলোকে আমরা একটু নিয়মে আনতে পারি কিনা, যে প্লাস্টিক পলিথিন বর্জ্য একদিকে, পচনশীল বর্জ্য একদিকে, কাঁচ আরেকদিকে, সেভাবে করে আসলে কিন্তু সব বর্জ্য এখানে আসবে না। আমরা অলরেডি রিসাইক্লিং যারা করে তাদের সাথে যোগাযোগ করছি যে তারা কতটুকুন বর্জ্য নিয়ে যেতে পারবে, তাহলে এখানে পাইলটা কমে যাবে। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা মিত্র বিভূষণ পদকে ভূষিত করেছে দেশটির সরকার। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মোদীকে এই পদক দেয়া হয়। এর আগে ভারতের প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় একটি সৌর বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করেন। এছাড়া দুই দেশের মধ্যে জ্বালানি ও প্রতিরক্ষা সংক্রান্ত বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় শ্রীলঙ্কার ভূখণ্ড ভারতের নিরাপত্তা বা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কোনো হুমকি তৈরি করবে না বলে আশ্বস্ত করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আনুরা কুমারা দিসানায়েক। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। পাকিস্তানের লাহোরের ন্যাশনাল ট্রেনিং সেন্টারে বাংলাদেশ নারী ক্রিকেট দল অনুশীলন করছে। বাছাই পর্বের বাধা টপকে বিশ্বকাপ ক্রিকেটের চূড়ান্ত পর্বে খেলার আশা নিয়ে গত বৃহস্পতিবার পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন নিগার সুলতানা জ্যোতিরা। বাছাই পর্ব থেকে সেরা দুটি দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলবে। 6 দলের বাছাই টুর্নামেন্টটি 9 থেকে 19 এপ্রিল পর্যন্ত লাহোরে শুরু হবে। স্বাগতিক পাকিস্তান ছাড়াও বাংলাদেশকে লড়তে হবে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে। আগামী সেপ্টেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হবে 8 দলের নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মার্কিন শুল্ক ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। আমদানি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার প্রত্যাশা সংবাদ সম্মেলনে জানালেন বাণিজ্য উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জোর দাবি বিএনপির। অতি দ্রুত রোডম্যাপ দেওয়ার আহ্বান। হেফাজতে ইসলামের সাথে গুলশান কার্যালয়ে দলটির বৈঠক। ইউনূস মোদি বৈঠক নতুন বাংলাদেশের সাথে ভারতের মানিয়ে নেয়ার প্রস্তুতি। বলছেন বিশেষজ্ঞরা, শেখ হাসিনা সহ অমীমাংসিত ইস্যুর সমাধান চাইবে ঢাকা। দিল্লির আকাঙ্ক্ষা গ্রহণযোগ্য নির্বাচন। এবং ঈদ কেনাকাটা আর রেকর্ড প্রবাসী আয়ে অর্থনীতির পালে হাওয়া। রাজনৈতিক স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আরও বাড়ত, বলছেন বিশ্লেষকরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।